ওদের ভঙ্গিমা আর কথা আমার রীতিমতো কাঁপুনি ধরে যাচ্ছে। চোখ দিয়ে অনগল পানি পড়ছে। মনে হচ্ছে শেষ রক্ষা বুঝি আর হলো না। উনি কোথায়? প্লিজ তাড়াতাড়ি আসুন প্লিজ। মনে মনে একটা দোয়াই করছিলাম। মন বলছিল উনি পাশে থাকলে আমি সবচেয়ে বেশি সেফ। ওদের একজন আমার দিকে একটু এগিয়ে এসে বলল, আরে চুপ কর তোরা, বোম্বে চিলি না আইসক্রিম, সেটা তো টেস্ট করেই বোঝা যাবে। কি বলো পুলটসি? আমি দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছি। বেন ক্রমাগত বলে যাচ্ছে, রোদ পালা, রোদ পালা, কিন্তু বেহায়ার পা তো সাড়াই দিচ্ছে না। ছেলেটা আমার দিকে আরেক পা এগিয়ে এলো, কিন্তু আমি এক চুলো নড়লাম না। আসলে নড়তে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমার দু পা মাটির সাথে সেটে দিয়েছে। লোকগুলো বলল, এই তোরা কিসবের কথা বলছিস? আমার তো একে পুরাই লাল গোলাপ লাগছে রে। শরীরটাও মনে হচ্ছে ফুলের মতো নরম। আর ঠোঁট বলেই হাতটা এগিয়ে দিল। আমি ভয় আর ঘৃণার সাথে সাথেই চোখটা বন্ধ করে নিলাম। কয়েক সেকেন্ড পর সব নিশ্চুপ। কোনো আওয়াজ না আসায় ধীরে ধীরে চোখ খুলে তাকালাম। ছেলেগুলো ভয় মিশ্রিত চোখে আমার পাশে দাঁড়িয়ে থাকা কাউকে দেখছে। আমিও ভয়ে ভয়ে তাকালাম। শুভ্র দাঁড়িয়ে আছে, এক হাতে আইসক্রিমের মাঝারি সাইজের বক্স আর অন্য হাতে আমার দিকে এগিয়ে আসা ছেলেটির হাত চেপে ধরে রেখেছে। চোখে মুখে রাগ স্পষ্ট, তবুও মুখে একটা বাঁকা হাসি টেনে নিয়ে বললেন, কিরে ভাই, তোরাই না বলছিলি যে দেখতে নাকি পুরাই গোলাপ ফুল, তো এটা কেমনে ভুলে গেলি যে গোলাপ ফুলের সাথে কাঁটাও থাকে? ছেলেটির হাত মোচড়াতে মোচড়াতে বলল, ফুল পেতে হলে তো কাঁটার ব্যথা সহ্য করতে হবেই, তাই না? আর এই ফুলের কাঁটা হলাম আমি। এবার কাঁটার গুতা খাওয়ার পালা বস। ছেলেগুলো হয়তো ওনাকে চিনে, আবার নাও হতে পারে, কিন্তু ওদের মুখের অবস্থা দেখে মনে হচ্ছে ওরা প্রচুর পরিমাণের ভয় পেয়েছে। একজন তো রীতিমতো কাদু কাদু কণ্ঠে বলে উঠল, ভাই সরি, আমাকে মাফ করে দিয়েন ভাই। আসলে ভুল করে একটা মাল খেয়ে ফেলেছিলাম, তাই টাল হয়ে এমনটা করে ফেলেছি, সরি ভাই। শুভ্র চিৎকার করে বলে উঠল, শালা তো সরি দিয়ে কি আমি জুস বানাই খাবো? যে পুলের গায়ে ভোমর বসলেও আমার সহ্য হয় না, আর সেই পুলকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য তোরা হাত বাড়িয়েছিস। এত সহজে ছেড়ে দিব? হাত কেটে রেখে দিব। আমি অবাক চোখে তাকিয়ে আছি। উনি এভাবে রিয়েক্ট করবেন ভাবিনি। ওনাকে দেখা মাত্রই সব ভয়গুলো যেন পাকা মেলে উড়ে গেছে। আচ্ছা, উনি কি আমার জায়গায় অন্য মেয়ে থাকলেও এমনটাই করতেন? হয়তো। কথাটা ভেবে মন খারাপ হয়ে গেল। উনি আমার দিকে এক পলক তাকিয়ে হাতে আইসক্রিম বক্সটা এগিয়ে দিলেন। দিতে দিতে বললেন, রোদ আইসক্রিম খাওয়া বলছিলে না? টেক ইট, বেশ কিছু আইসক্রিম আছে এতে। একটা বের করে খেতে খেতে লাইভ ড্রামা এনজয় করো। আমি বক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। উনি আমাকে ধমক দিয়ে বললেন, কি হলো, খাও। পাগল নাকি লোকটা? এমন একটা সিচুয়েশনে কেউ আইসক্রিম খায় নাকি? আজব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর উনি ওদের ইচ্ছে মতো কেলাচ্ছে। প্রায় 15 মিনিট পর ওদের ছেড়ে দিয়ে আমাকে নিয়ে হাঁটা ধরলেন। এতক্ষণে আমি 2টা আইসক্রিম ফিনিশ করে ফেলছি। ওনাকে আইসক্রিম এগিয়ে দিতে উনি জানালেন উনি আইসক্রিম খায় না। বুঝতে পারছি মিথ্যা কথা, তবুও কিছু বললাম না। ওনাকে দেখে মনে হচ্ছে ওদের মেরে উনি শান্তি পায়নি, আর একটু মারতে পারলে খুশি হতেন। আমি ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বললাম, দেখছেন ছেলেগুলো আমাকে কেমন কেমন কমেন্ট করছিল। শুভ্র বলল, ইডিয়েটদের মতো মেরে তক্তা বানাতে পারলে শান্তি পেতাম। বাচ্চা মেয়েদের দিকে বাজে নজর দেয়, শালা পশু কোথাকার। আমি বললাম, এত কিছুর পরও আপনার মনে হচ্ছে আমি ছোট? শুভ্র বলল, তো? আমি বললাম, তো মানে ওরা আমাকে হট বলেছিল, আরো কত কি বলেছিল, আর আপনি একমাত্র জীব যে এখনো আমাকে বাচ্চাই মনে করেন। শুভ্র চোখ মুখ শক্ত করে বলল, বাচ্চাদের বাচ্চা মনে করা উচিত। ওদের আবার পেলে আবার মারবো। সাহস কেমনে হয় তোমার দিকে হাত বাড়ানোর? আমি বললাম, তাই? ওকে মাইরেন, মারতে মারতে তক্তা বানিয়ে দিয়েন। আপাতত আমাকে কোলে নেন। বাচ্চাদের কোলে নিয়ে হাঁটা উচিত, জানেন না? এখন কোলে নেন আমায়। শুভ্র রাগী চোখে বলল, হোয়াট রাবিশ। আমি বললাম, আপনি আমাকে কোলে নিবেন এখন বাস, নয়তো আমি আর এক পাও এগোবো না। শুভ্র বলল, ওকে পাইন, থাকো এখানে, বলে উনি এগিয়ে গেলেন। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। যাব না আমি, যা ইচ্ছে হোক আমার, তাতে ওনার কি? আমি তো আর নীলিমা নই যে কোলে তুলে নিবে। নীলিমা আপু হলে তো বলার আগে কোলে তুলে নিত। আর আমার বেলায় এত অবহেলা সহ্য হবে না, ঠাডা পড়বে ঠাডা।
শালা খাটাস। আমার ভাবনা চিন্তার জগতে উল্টে পাল্টে দিয়ে উনি ফিরে এসে হুট করে আমাকে কোলে তুলে নিলেন। আমি তো পুরাই অবাক হয়ে আছি। উনি আমাকে কোলে নিয়ে হেঁটে চলেছেন, একবারও আমার দিকে তাকাচ্ছেন না। আর আমি এক দৃষ্টিতে ওনাকে দেখছি। আমার হার্ট খুব স্পিডলি বিট করছে। যে জিনিসটা পাবো না জেনেও আমরা চাই, সে জিনিসটা হঠাৎ পেয়ে গেলে কি রিয়াকশন দেওয়া যেতে পারে বা কিভাবে খুশিটা দেখানো যেতে পারে তাই আমরা ভুলে যাই। আমার অবস্থাও ঠিক এমনটাই। মারাত্মক খুশিতে এই মুহূর্তে যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছে। ওনাকে এতটা কাছ থেকে অনুভব করতে পারবো ভাবিনি কখনো। ইস, কি কিউট লাগছে ওনাকে। বর্ষা মুখটা রাগের আবার থাকায় কেমন লালচে হয়ে আছে। সিল্কি চুলগুলো হালকা উড়ে এসে কপালে পড়ছে। ইচ্ছে করছে নজর পোটা দিয়ে দিই। যদি কারো নজর লেগে যায় তখন। আমার ভাবনাগুলোর মাঝপথে উনি বলে উঠলেন, এভাবে তাকাচ্ছ কেন? অন্যদিকে তাকাও। আমার অস্বস্তি লাগছে। আমি ভাব নিয়ে বললাম, কেন? অস্বস্তি লাগার কি আছে? চাইলে আপনিও আমার দিকে তাকিয়ে থাকতে পারেন, আমি মাইন্ড করব না। শুভ্র বলল, একদম বেশি কথা বলবা না। তোমার মধ্যে দেখার মতো কিছু আছে নাকি? যত সব। আমি ব্রু কুচকে বললাম, আপনি আমাকে অপমান করছেন? শুভ্র বলল, না, তোমাকে সত্যি বলছি। শুধুমাত্র মার কথা ভেবে তোমাকে কোলে নিয়েছি, নয়তো এইখানে পেলে যেতাম। আমি বললাম, তাও তো নিয়েছেন, তাতে আমি খুশি। বলে ওনার গালে দিলাম একটা কিস, টাইট কিস যাকে বলে। কিন্তু এরপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওনার গালে ঠোঁট ছোঁয়াতেই আমার দেরি হলেও হতে পারে, বাট ওনার আমাকে ছাড়তে এক সেকেন্ডও দেরি হলো না। আস্ত খাটাস একটা, এভাবে কেউ ছেড়ে দেয়? আহ, আমার কোমর, অসভ্য ফাজিল পাগলা গন্ডি একটা। আমি কোমরে হাত বুলাতে বুলাতে বললাম, এভাবে ছেড়ে দিলেন কেন? আমার কোমর। শুভ্র বলল, তুমি যা করছো তার জন্য এটাই তোমার প্রাপ্য। আমি বুক ভেঙিয়ে বললাম, তোমার প্রাপ্য? আপনি এত আনরোমান্টিক কেন শুনি? রিভেঞ্জ নিবেন ঠিক আছে। আমি আপনাকে গালে কিস করছি, আপনি আমাকে ঠোঁটে কিস করে দিতেন, তাহলেই হতো। আমি মুখ বাঁকা করে বললাম, মুভিতে দেখেন না, নায়ক রেগে নায়িকাকে ঠোঁটে কিস করে দেয়? শুভ্র বলল, ঠাডায় একটা চর বসাবো বেয়াদব মেয়ে। মাথায় কি সমস্যা আছে নাকি? এটা কোনো ফিল না, আর তুমিও কোনো হিরোইন না। এনিওয়ে, আমি তোমাকে কিস করতে যাব কোন দুঃখে? পিচ্ছি মেয়ে একটা, তবুও মাথায় যত সব বাজে চিন্তা। আর কোনোদিন এসব কথা শুনলে দাঁত একটাও থাকবে না, থাপড়াইয়া সব ফেলে দিব। আমি মুখ গোমরা করে বললাম, দেখুন, একদম পিচ্ছি পিচ্ছি করবেন না বলে দিলাম। আমি মোটেও পিচ্ছি না। শুভ্র বলল, মামার বাড়ির আবদার। বলতে বলতে উনি নিচের দিকে ঝুঁকে হাত বাড়ালেন। আমিও খুশি খুশি মনে হাত বাড়ালাম ওনার হাত ধরে উঠে দাঁড়াবো, কিন্তু ওই যে খাটাস তো খাটাসি, শালা বান্দর একটা। আমার হাত না ধরে উনি নিচু হয়ে নিজের জুতার পিতা ঠিক করে আমাকে বেঙ্গিয়ে হাঁটা দিলেন। আমি তো হা করে তাকিয়ে আছি। এটা কি হলো? বজ্জাত কোথাকার। তোর চুল আমি সবটা টেনে টেনে ছিঁড়বো। রাগে শরীর ফেটে যাচ্ছে, কিন্তু রাগ দেখাতেও পারছি না। আমি এখন অবলা নারী, মাঝ রাস্তায় ভাঙা কোমর নিয়ে পড়ে আছি। আচ্ছা, উনি আমাকে রেখে চলে যাচ্ছেন না তো? হায় আল্লাহ, আমার এখন কি হবে? আমি পিছন থেকে ডাকলাম, এই কই যান? আরে আরে, আমাকে তো নিয়ে যান। যা বাবা, চলে গেল গা। খা বেশি করে আইসক্রিম। আইসক্রিমের মধ্যে ডুবে মরে যা তুই রোদ। অসভ্য মাইয়া, সিম্পল সেন্সটা তোর মধ্যে নাই। খুব তো আইসক্রিম খেতে এসেছিলি, এবার গলে যাওয়া আইসক্রিম আর ভাঙা কোমর নিয়ে তুই ভূতের খাবারে পরিণত হতে পারিস। নিজেই মনে বিড়বিড় করছিলাম, তখনই কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো খুব খুশি শুভ্র ফিরে এসেছে। খুশি খুশি মোড নিয়ে উপরে তাকাতেই দেখি, না, এটা শুভ্র নয়, অন্য একটা ছেলে। এবার আমার ভয় করতে লাগলো, এই ছেলেটা আবার আমার সাথে কিছু করবে না তো? উফ, যত সব ঝামেলা আমার সাথেই। আমার ভাবনা এক বালতি জল ঢেলে দিয়ে উনি বলে উঠলেন, এক্সকিউজ মি আপু। আমি চোখ তুলে তাকালাম। উনি বললেন, কি ব্যাপার, কোনো সমস্যা? এভাবে রাস্তায় বসে আছেন কেন? আমি বিরক্তি নিয়ে বললাম, তোকে কোন দুঃখে বলতে যাব? জ্বালায় বাঁচি না, আরেক আবাল আসছে মরতে। কোমর ভেঙে গেছে তাই বসে আছি। ছেলেটি বলল, হোয়াট? আপনার কোমর ভেঙে গেছে? কিন্তু কিভাবে? আর আশেপাশে কাউকে দেখছি না তো। আপনি একা নাকি? লোকটার অতিরিক্ত উৎসাহ আমার চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিরক্তি মুখে বলে উঠলাম, ছিল একটা খাটাস যে আমাকে রেখে হাওয়া হয়ে গেছে। আর কোনো প্রশ্ন?
ছেলেটি বলল, আপনার মতো পিচ্ছি একটা মেয়েকে ফেলে রেখে হাওয়া খেতে গেছে। আবার সেই পিচ্ছি। এই পিচ্ছি শুনতে শুনতে কান পচে গেল। মেজাজটা প্রচুর গরম হচ্ছে। আমার ওয়ান পিস জামাই আমাকে পিচ্ছি বলে বলে পাত্তা দিচ্ছে না, আর এইদিকে ইনি আসছেন কাটা গায়ে নুনের ছিটে দিতে। আমি ব্রুকুজকে ছেলেটির দিকে তাকিয়ে বললাম, খবরদার পিচ্ছি বলবে না। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে পিচ্ছি মনে হয় শুনি? আপনার কোনো ধারণা আছে আমি কোন ক্লাসে পড়ি? লোকটি বলল, আরে বাবা, রেগে যাচ্ছেন কেন? ওকে ওকে, আপনি একদম পিচ্ছি না, অনেক বড়। এবার হ্যাপি? আমি মুখ ভেঙিয়ে অন্যদিকে ফিরে গেলাম। লোকটি বলল, আচ্ছা আপনি এখানে থাকুন, আমি গাড়ি নিয়ে আসছি, আপনাকে ড্রপ করে দিব। ওকে। এই বলে মুচকি হেসে দৌড়ে চলে গেলেন। আমি কিছু বলার সুযোগই পেলাম না। আরে বেটা, আমার তোর গাড়িতে উঠতে হবে কেন? যত সব, কচু খেতে গিয়ে মর। নিজের মনে বিড়বিড় করছিলাম। হঠাৎই কেউ একজন আমায় কোলে তুলে নিল। ঘটনায় চমকে উঠে যেই না চিৎকার দিতে যাব, তখনই লোকটি মুখের দিকে তাকিয়ে থেমে গেলাম। আরে এই তো আমার খাটাস বরটা। উনি আমাকে রিকশায় বসিয়ে দিয়ে পাশে বসে পড়লেন। দুইজন রিকশার দুই বর্ডারে বসে আছি, মাঝে প্রায় এক হাত পাকা। ব্যাপারটা নিঃসন্দেহে বিরক্তিকর। উনি এমনভাবে বসে আছেন যেন আমার শরীরে তার শরীর লাগলে ওনার শরীর পুড়ে যাবে। আমি হঠাৎই বলে উঠলাম, এই যে শোনেন। শুভ্র বলল, কি? আমি ইনোসেন্ট ফেস করে বললাম, আমাকে একটু দৌড়ুন প্লিজ, আমার মনে হচ্ছে আমি পড়ে যাব। উনি 2 মিনিট ব্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, পারবো না। এবার আমার মেজাজটা প্রচুর খারাপ হচ্ছে। বেটা বলিস কি? পারবি না মানে? তুই পারবি, তোর বাপ সহ পারবে। মুখে বললাম ওকে। আমি ক্রমাগত ওনার শরীরে ঘেঁষে বসছি আর উনি সরে যাচ্ছেন। সরার মতো তিল জায়গা অবশিষ্ট না থাকায় আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, কি সমস্যা? কোলে বসার ইচ্ছা জাগছে নাকি? আমি বললাম, ব্যাপক, কিন্তু আপাতত সেই ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছি না। শুভ্র ব্রু কুঁচকে তাকিয়ে বলল, তাহলে গায়ের সাথে লেগে বসে আছো কেন? আমি বললাম, তো কি করব? যদি রিক্সা থেকে পড়ে যাই, ভয় লাগছে তো। শুভ্র রাগী চোখে তাকিয়ে বলল, আমি কিছু জানি না, তুমি সরে বসো। আই সেড সরে বসো। আমি আরেকটু চেপে বসে বললাম, আপনি আমাকে না ধরলে আমার পক্ষে সরে বসা সম্ভব নয়। যা করার করেন। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, ওকে ফাইন, ধরছি, তবুও সরে বসো, নয়তো আমি নিজেই পড়ে যাব। আমি খুশি মনে সরে বসলাম। উনি আলতো হাতে আমার কোমর চেপে ধরলেন। বাহ, কি অনুভূতি! এবার আমি ওনার কাঁধে মাথা রাখলাম। উনি রাগী চোখে বললেন, হোয়াট দ্য হেল? মাথা সরাও। কাঁধে মাথা রাখছো কেন? আমি বললাম, আপনি তো ফেলে দিয়ে কোমরে ব্যথা দিলেন, আবার জিজ্ঞেস করা হচ্ছে কাঁধে মাথা রাখছো কেন? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, ব্যথাটা তোমার কোমরে, মাথায় না, মাথা সরাও। আমি বললাম, আরে কোমরে নিয়ে টেনশন করতে করতে মাথা ব্যথা হয়ে গেছে, বুঝেন না কেন? উনি আর কিছু বলেনি, হয়তো বুঝে গিয়েছিলেন আমার সাথে পেরে উঠবে না। গত 2 দিনে আমি কোমরের ব্যথায় না পেরেছি ঠিকমতো ঘুমাতে, আর না পেরেছি ঠিকমতো পড়তে। তবে একটা জিনিস খুব ভালো করেছি, তা হলো ওনাকে বকা দেওয়া। পৃথিবীর এমন কোনো গালি হয়তো বাকি নেই যেখানে আমি ওনাকে মেনশন করিনি। হঠাৎই শুভ্র এসে বলল, কি হলো, উঠো। আমি গোমরা মুখ করে বললাম, না। শুভ্র অবাক হয়ে বলল, না মানে? আমি বললাম, আজ গাড়িতে না, বাইকে যাব। শুভ্র বলল, অসম্ভব, আমার বাইকে তোমায় আমি কখনো নিব না, ওই সিটটা শুধু। বলেই মাঝপথে থেমে গেলেন। আমি বললাম, যারই হোক না কেন, আমি বাইকে যাব ব্যাস। শুভ্র বলল, আর আমি তোমাকে নেব না বাস। ওকে, আমি মামুনিকে বলছি আমার কোমরে 12টা বাজার পিছনে অনলি অ্যান্ড অনলি আপনারই হাত। আমি মোটেও পিছলে পড়িনি, আপনি আমাকে ফেলছেন। শুভ্র রাগী কণ্ঠে বলল, ইউ। আমি বললাম, আপনার মাথা। বলেই মুখ ভেঙিয়ে যেই না বাড়ির দিকে হাঁটা দিব, তখনই উনি বলে উঠলেন, ওকে ফাইন, চলো। আমি ওনার পেছনে বসে আছি, দুজনেই চুপচাপ। আমিও কোনো কথা বলছি না, উনিও হয়তো নীলে আপুকে অনুভব করছেন, করুক না। সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত। হঠাৎই উনি বাইক দাঁড় করালেন। ভাবনার প্রহর কাটিয়ে সামনের দিকে তাকালাম। ওনার বন্ধুরা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে বেশ কয়েকজনকে আমি চিনিও। সবচেয়ে ভালো চিনি সাব্বির ভাইকে আর রোহান ভাইকে।
ওরা দুইজন শুভ্রর বেস্ট ফ্রেন্ড। ওনার ফ্রেন্ড সার্কেলে ওনারা দুইজনই শুধু আমাদের বিয়ের ব্যাপারটা জানে। ওনাদের মধ্যে একজনকে দেখে আমি অবাক হলাম। এটা তো সেই রাস্তায় দেখা হওয়া ছেলেটা যে আমার জন্য গাড়ি আনতে গিয়েছিল। উনি যে আমাকে দেখে যথেষ্ট অবাক হয়েছেন তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ছেলেটি আমার দিকে তাকিয়ে শুভ্রকে বলল, আরে শুভ্র, এটা কি তোর জিএফ? শুভ্র বলল, আরে না, ও রোদেলা, আমার পুপ্পির মেয়ে। কথাটা শুনে সামনের মানুষটার মনে হলো বেশ স্বস্তি পেলেন, বাট আমি তিল পরিমাণও স্বস্তি পেলাম না। রাগী চোখে ওনার দিকে তাকালাম। এসবের মানে কি? আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিতেও ওনার ইগোতে লাগে নাকি? সাব্বির ভাইয়া আর রোহান ভাইয়াও দেখলাম অবাক চোখে তাকিয়ে আছে।